যিনি অত্যন্ত সুস্থতার সাথে আনন্দের সাথে আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানে একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। পরে সালাম ও দরুদ নবীর প্রতি, যার পথ ধরে আমরা আমাদের লক্ষ্যস্থল জান্নাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। অতঃপর আপনাদের সবার প্রতি অনুরোধ, আমাদের শেষ গন্তব্য মৃত্যু, অনবরত সেই দিকে খেয়াল রেখে আমরা যাতে আমাদের পথ চলতে পারি। স্নেহের ছোট ভাই মেহেদি একান্তভাবেই মেহেদির অনুরোধেই আজকে এখানে আসা। ওই শুধু বলেছে, এখানে এসে দেখলাম আপনারা অনেক আছেন। আমার ওই যে আমাদের কাউন্সিলর মতিন ভাই, আমাদের সাদ্দাম ভাই, দিন প্রতিদিনের সম্পাদক, এই প্রতিষ্ঠানের উপদেষ্টা, আমাদের দীর্ঘদিনের প্রেস ক্লাবে যাতায়াত করেন বাবু ভাই, তারপর নারী প্রতিনিধি এই প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গার থেকে আসছেন, বরিশাল থেকে কয়েকজন ভাই আসছেন। আমার মাঝে মনে হইতেছিল, সাদ্দাম ভাইকে জিজ্ঞেস করছি, আপনি বরিশালের নাকি? আমি বরিশালের, বানেরিপাড়া আমার বাড়ি। এই ভাইয়ের বক্তব্য খুব ভালো লাগছে। আমাদের পত্রিকা নির্বাহী সম্পাদক, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিশেষভাবে উল্লেখ করব আজকের যিনি উপস্থাপন করেছেন, কবিতার ছন্দে, জাদুতে, কঠিন ভাষায়, বজ্রকণ্ঠে, যখন যেখানে যেটা প্রয়োজন হয়েছে, কত সুন্দর চমৎকার উপস্থাপন এবং তার প্রয়োগ খুব ভালো লাগছে। বক্তব্য শুনতে ভালো লাগছে, তার উপস্থাপনাটাও আজকে খুব ভালো লাগছে। সর্বোপরি স্বাধীন দিগন্ত পত্রিকার আজকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী, খুব ভালো লাগতেছে। একটা অনলাইন পোর্টালের প্রতিষ্ঠা বার্ষিকী, জমজমাট। তো এর উপদেষ্টা ভাই যখন বললেন যে আগামী বছর কেক কেটে অনুষ্ঠানটা করবো, আমি বলছি আগামী বছর থেকে তাহলে কেক কাটা শুরু হবে। তো আমি সম্পাদককে জিজ্ঞেস করছিলাম, কি ভাই একটা কেক টেক তো বেশি মানে ব্যয়ের ব্যাপার নাই? আছে আছে, কেক আছে, আরও অনেক কিছু আছে। ভেরি গুড, অভিনন্দন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি অনলাইন পত্রিকা যে সাহসী ভূমিকা আমাদের মাঝে রেখেছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন। স্বাধীন মানে নিজেকে কঠিন আবদ্ধ থেকে মুক্ত করা, আর দিগন্ত মানে হলো বিস্তৃত করা। নাম দুইটার কি সম্মিলন হয়েছে আপনারা মনে লক্ষ্য করেছেন, স্বাধীন দিগন্ত। যিনি এই নামটিকে চয়েস করেছেন তার প্রতি আমাদের শুভেচ্ছা। আমরা আমাদের আগের বক্তব্য থেকে অনেকে শুনেছেন, একটি কঠিন কাল অতিক্রম করতেছি সব দিক দিয়া, রাষ্ট্রীয় দিক থেকে, মিডিয়ার দিক থেকে। এই অবস্থাটা আমাদের সৃষ্টি করে দিয়ে গেছে এই আগের 15.5 বছরের ফেসিস্ট আমলে পুরা মিডিয়া ছিল একজনের হাতে। একজনে যেটা বলতো সেইটাই নিউজ, যেটা না করতো সেটা নিউজ হতো না। ওনার প্রেস কনফারেন্সগুলোতে গেলে পছন্দ না হলে জিজ্ঞেস করতো কোন পত্রিকার, ওম কথা, এবং তার পরে বলে দিত যে ও যেন আর পরে না আসে। এবং তল্পিবাহক একটা শ্রেণীর বাহিরে তার মিডিয়া কোনো কনফারেন্স ওখানে কাভারেজ করা সম্ভব হতো না। আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছি। আমার ভাই বলেছেন আমাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই ছোটো ভাই বলেছেন আমরা আন্দোলন তো দেখি না। 15.5 বছরের সপ্তাহের 3 দিন 4 দিন আমরা রাস্তায় থাকতে হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলো যখন ঘরে উঠে গেল, মামলা দিয়ে পিটাইয়া ফাঁসিতে ঝুলাইয়া যখন সবকে উঠিয়ে দিল, তখন যারা রাস্তায় ছিল আমরাই, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আর একটা শ্রেণী ছিল সুপ্রিম কোর্টের ব্যারিস্টার। এই দুইটা ছাড়া রাজপথে আন্দোলন করার মতো কেউ ছিল না।
শেষ দিন পর্যন্ত 4 আগস্ট আমাদের মিছিল সমাবেশ হয়েছে, এরা ছিল, এখানের অনেকেই ছিল। 5ই আগস্ট আমরা মিছিল করে শহীদ মিনারে যাই সমবেত হয়েছিলাম। আমাদের ইতিহাসই হলো আন্দোলনের। ভেবেছিলাম যে এরপর একটি নতুন স্বাধীন দেশের স্বাধীন সাংবাদিকতা আমরা করতে পারবো, কিন্তু আসলে সেই স্বাধীন সাংবাদিকতা এখন আর করতে পারি না। ঠিকই বলেছে। কারণ কি? কারণ হইল ওই 15.5 বছর প্রশাসন থেকে শুরু করে মিডিয়া অন্য অন্য জায়গার প্রত্যেকটা রন্ধে রন্ধে ওদের দোসরকে রেখে গেছেন। আমরা ইচ্ছা করলে ওদেরকে সরাই দিতে পারি না। ওই দোসরদের নিয়ন্ত্রিত এবং একটি পার্শ্ববর্তী দেশের কুচক্রের কারণে আমাদের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে যারা সচিবালয়ে আছেন, যারা আমলা আছেন, তারা সবাই এখন আমাদের স্বাধীনতাটাকে কণ্ঠকাকীর্ণ করছেন, স্বাধীনতাকে পদে পদে বিভ্রান্ত করছেন, ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তার উদাহরণ আপনারা দেখেছেন। গতকালকেও আমরা এর বিষয়গুলো প্রত্যক্ষ করেছি। আবার সেই পরাধীনতার শৃঙ্খলে যাওয়ার জন্য আমাদের পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল। এরকম অবস্থা হোক আমরা কিন্তু আর চাই না। তারপরে এর মধ্য থেকেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে হবে কাদের সাথে নিয়ে? বিএসএসে একজন এমডি দিয়েছেন, আপনারা জানেন, যিনি আমাদের আন্দোলনের সাথে, গত 15.5 বছরের আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা যার ছিল না, যিনি সাংবাদিক হিসাবে আমরা তাকে চিনি না। এইরকম সরকারি মিডিয়া সংক্রান্ত আরও কয়েকটা পদে আবদুল্লাহ ভাই থেকে শুরু করে আর কয়েকজন বসছেন, কিন্তু এর বাহিরে আর সব যাদেরকে যেখানে বসানো হয়েছে সব ফ্যাসিস্টদের দোসর। এই সবগুলোর জন্য আমাদের আন্দোলন চলমান আছে। আমি এই ভাইকে বলছি, আমাদের আন্দোলন কিন্তু চলমান আছে। এই যে সাক্ষী, রাজপথে আন্দোলন হয়েছে না, সেদিন মিছিল হয়েছে না, বাসার ঘেরাও হয়েছে না, প্রেস ক্লাবের সামনে আন্দোলন হয়েছে। মাহমুদুর রহমান ভাইকে যখন জেলে যেতে হইলো, আমরা কিন্তু কঠিন আন্দোলন করছিলাম। একদিনের ব্যবধান, ওই দিনই আমাদের আন্দোলন চলতেছে, তখনই খবর পাইছি ওনাকে ছেড়ে দিয়েছেন। আমি কয়েকটা কথার জবাব দিতে চাই। সেটা হলো, আপনারা জানেন আগের সরকার একটি শুনতাম, সাক্ষী আছে এখানে, যে 10,000 টাকা করে দেওয়া হয় কল্যাণ ট্রাস্টের টাকা। কল্যাণ ট্রাস্টের টাকা পাইছেন এখানে কে আছেন? আপনি তো পাইছেন, দরখাস্ত করেন নাই, করবেন না মনে হয়। হ্যাঁ, পাইতেন সবাই। আমরা প্রথমবার সবাইকে দিছি, দ্বিতীয়বার একটু বাছাই করা হয়েছে। কালকের আমাদের 3য় কিস্তি গেছে। ওর একটা নীতিমালা, আমি প্রথম দিন যেদিন গেছি সেই দিনের কথাটা আপনাদের একটু বলি। নীতিমালা যে পড়ে দেখি, ওখানে স্পষ্ট লেখা আছে সর্বনিম্ন অনুদান হলো 50,000 টাকা, সর্বোচ্চ 3 লাখ টাকা। কালকের 11 জনে 3 লাখ টাকা পাইছে, আর বাদ বাকি সবাই 50,000 টাকা পাইছে। 50,000 টাকা কোনো, আমরা বলছিলাম যে সবাই পাক, কিন্তু কয়েকজন বাদ গেছে, নানা কারণে বাদ গেছে। চিনি এমন নাম আসছে, নাম দেখে আমাদের মাথা খারাপ হয়ে যায়। এই কী নামের? দৈনিক আশ্রয়, তারপর আরও আছে এরকম। আমরা অনেকেই এরকম বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। এই পত্রিকাগুলো ডিক্লারেশন দিছে, এই পত্রিকাগুলো এইভাবে চলতেছে নামে বেনামে। যাই হোক, এ কারণে মূলধারার অনেক সাংবাদিকরা, অসচ্ছল সাংবাদিকও কিন্তু এই টাকা পাচ্ছে না। আমাদের কাছে আবেদন গেছে, আমরা দেই নাই এমন কোনো প্রমাণ নাই। এই 3য় কিস্তির আগে প্রত্যেকটা এলাকায় আমি টেলিফোন করে বলছি, আপনাদের সবাইকে টাকা দেওয়া হবে। গতবার কুষ্টিয়ায় 28 জন দরখাস্ত করছে, 28 জনকে দিছি। এবার গাজীপুর থেকে, ছোট্ট একটা জেলা, 21 জন আসছে, পুরো 21 জন টাকা পাইছে। মফস্বল গ্রামের কথা বলতেছি। রংপুর থেকে 27 জন আসছে, 27 জন পাইছে। আমার বাড়ি বরিশালে। আমি বারবার তাদেরকে বলছি, আমাদের একটা ইউনিয়ন আছে বরিশালে, যে আপনাদের সব সদস্য পাবে, আপনারা পাঠান, নাম পাঠান। 60-70 জন সদস্য, আপনারা নাম পাঠান। 3 কিস্তি লাগতো না, 2 কিস্তিতে তাদের টাকাটা দিয়ে দিতে পারতাম। আমি আছি ওখানে। কালকের আমার বরিশালের ভাইয়েরা নাম পাঠাইছে 3টা।
কপিটা আনলে দেখতেন 3টা নাম পাঠাইছে থেকে। বলছিলাম ভাই, একটা অনুষ্ঠানে ওরা দাওয়াত দিছিল আমাকে প্রেস ক্লাবে, তো যে বলছিলাম দেখেন তো অনেক অসচ্ছল আছে, তারা যেন বরিশালের মাধ্যমে দরখাস্তটা করে। সম্ভবত 5টা আবেদন ওখানে পাঠাইছে, ওই 5টা আবেদনও তারা পাঠায় নাই। আপনাদের সামনে এই ছেলেকে বললাম, আজকে আমার ভাইকে বলতেছি, আজাদ আলাউদ্দিন আমাদের প্রেসিডেন্ট, আজাদ আলাউদ্দিন নয়া দিগন্তের সিনেট, ওকে চাই বলবেন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সিগনেচার করতে পারবে। আপনারা সবাই আমাকে খুরশিদ ভাইয়ের কাছে সিগনেচার নিয়েছেন না? দেখছেন, ডিসি লাগে না। তো আপনি ওর যদি না দেয়, আমার কথা বলার পরেও আপনি ডিসির কাছে যাবেন এবং আমাকে ফোন দিয়ে বলবেন এটা আমি দেব, আপনি পাবেন। গণহারে এখন যেভাবে মিডিয়া আসতেছে, গণহারে, আমি একটা পুরনো পত্রিকার ডিক্লারেশন নিয়েছি, ও জানে, মাস 5-6 আগে। তো তাদের ওখানে ডিসি সাহেবের কাছে পরিচয় বোর্ড বসাইছে এবং দেখাইছেন আমাকে যে পরিস্থিতি কি দেখেন। আমারটা হয়ে গেছে খুব দ্রুতই, আপনারা চিনেন, পুরনো একটা পত্রিকা। ওনাদের বাংলাদেশে কোনো অবস্থান নাই, ওনাদেরকে এক জেনারেশন মেরে ফেলছেন, ওনাদের নেক্সট জেনারেশন এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন। দৈনিক মিল্লাত কন্ট্রোল করতে পারে, তাইলে কিন্তু ওই ফেসিস্ট আমলে যে অবস্থাটা হয়েছিল আপনারা সবাই জানেন কি হয়েছিল। ইংরেজি সর্ববহুল প্রচারিত 1 নম্বর পত্রিকা কোনটা আপনারা জানেন? হ্যাঁ, ডেইলি ইন্ডাস্ট্রি। এখানে কেউ থাকলে আমি হেও করার জন্য বলছি না। 2 নম্বর হইল, 2 নম্বরটা জানেন? ট্রাইব্যুনাল। একে ট্রাইব্যুনাল, লজ্জা। 3 নম্বরে আর একটা আছে আমার মনে নাই। 4 নম্বর হলো ডেইলি স্টার। 4 নম্বর সার্কুলেশনে 4 নম্বর। ওরা হলো 1,55,000, 1,40,000, এটা হলো 1 লাখের নিচে। আহা, তো মাকে আবেদন দিছে, আমরা খুব সংক্ষেপে শেষ করে দেব। তো এই কিন্তু হয়েছিল ফ্যাসিস্ট আমলে। সংবাদপত্রে ন্যায় প্রতিষ্ঠা পাবে, সংবাদপত্রে সত্যনিষ্ঠতা সেটা কর্তা কর্মচারীদের সাথে সেই আচরণ করা হবে, এবং নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেই অবস্থা। এই গভর্নমেন্ট একটা মিডিয়া সংস্কার কমিশন গঠন করেছিল। সেই মিডিয়া সংস্কার কমিশনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। সেখানে আমাদের নানাবিধ, আপনারা একজন উত্তর দিয়েন, একজনের নানাবিধ জটিলতা সৃষ্টি হয়েছে, অনেক জটিলতা। আমাদের 1 নম্বর দাবি ছিল অন্তত ওয়েস্ট বোর্ডটা আপনারা এই সংস্কার কমিশনের মধ্যে ঢুকান। আমরা ওয়েস্ট বোর্ড নইলে আমাদের সাংবাদিকদের কোনো রুটি রুজির নিশ্চয়তা থাকে না। যেভাবে পারে সেইভাবে এদেরকে বেতন দিয়া তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। 11 সদস্যের একটা কমিটি, প্রেস কাউন্সিল করার জন্য তালিকা করছেন, নামগুলো মিনিস্ট্রিতে আছেন, কিন্তু এখন পর্যন্ত গেজেট আকারে প্রকাশ হয় নাই, যে কারণে প্রেস কাউন্সিল বসতে পারতেছে না। প্রেস কাউন্সিল বসলে আমাদের অনেক দাবি দেওয়া আছে। সেখানে গতকালকে একটা আলোচনা সভায় একই কথা বলছেন, একজন কে ছিলেন এখানে জানি না, যে সব বলে আমি শেষ করব। পত্রিকায় ন্যায়নিষ্ঠতা খুবই জরুরি। কারণ ন্যায়নিষ্ঠতা না থাকলে বিজ্ঞাপন এবং ফেক নিউজের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে, নইলে কিন্তু আমরা নিজেদের অস্তিত্ব আমরা বিলীন করে ফেলবো। নিউজ করার ক্ষেত্রে আমরা নিরপেক্ষতা কিন্তু হারাই ফেলতেছি। জন্য আমাদের সত্যনিষ্ঠতার প্রতি দৃঢ় অবস্থান নিতে হবে।